লেখা আছে? তুমি লাকির ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিয়েছো ওই নোটিশটার বিরুদ্ধে। যাতে তুমি ওই অ্যাকাউন্টটা খুলতে পারো আর ওর ভাগটা ও আবার পেয়ে যায়। ওতে আরো লেখা আছে যদি তুমি সেটা না করো তাহলে তুমিও টাকা তুলতে পারবে না। হ্যাঁ মা, বাবা যেটা বলছে সেটাই লেখা। বাবা, এই নোটিশটা এটা কবে করেছো তুমি? গতকাল প্রজেক্ট দেখানোর পরে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে এর পরে কি করবে। তখন আমি তোমাকে বলেছিলাম তোমাকে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। এই পেপারসগুলো তখন তুমি সাইন করেছিলে। আমি এটা এই জন্য করেছি কারণ তোমায় আমি একটা শিক্ষা দিতে চাই। কোনো রকম ডকুমেন্ট কোনোদিন না পড়ে সাইন করা একদম উচিত নয়। এই ভুলটা আমিও করেছিলাম আর সেটার খেসারত আমাকে আজও দিতে হচ্ছে। আমার সবকিছু হারাতে হয়েছে। লাকি যদি আমার টাকা ফেরত না দিত না তাহলে আজ একেবারে নিঃস্ব হয়ে যেতাম। ললিতা, এখন তোমার কাছে শুধুমাত্র দুটো রাস্তা আছে। হয় তুমি লাকিকে তার ভাগ আর টাকা পয়সা দিয়ে দাও যাতে ও ব্যবহার করতে পারে, আর নয়তো নিজের টাকাটাও ভুলে যাও। তোমার আদরের ছেলে বলছিল অনেক বড় প্রজেক্ট, অনেক বড় প্রফিট। যদি লাকির ছোট প্রজেক্ট আটকে যায় না, তোমার বড় কাজটাও বন্ধ হয়ে যাবে। তুমি রঞ্জুর সঙ্গে কদিন থাকতে না থাকতে ওর মতো নোংরা প্ল্যান করতে শুরু করে দিয়েছো। কিন্তু গুড্ডু বোধহয় এটা ভুলে গেছে যে আমার নাম ললিতা মিশ্র। আমি হেরে যাওয়াদের দলে পড়ি না। এখন ওর লাকিকে পেয়াদার মতো ব্যবহার করছে, কিন্তু লাকি আমার ছেলে। আমি ওকে 9 মাস আমার গর্ভে ধারণ করেছি। যেদিন ও পাল্টে খাবে না, সেদিন তোমার পায়ের তলা থেকে মাটি একেবারে সরে যাবে। যদি আজকে সবকিছু ঠিক থাকতো কাকা, তাহলে শালু আজ অফিসে আসতো। জানি না কোন মাটি দিয়ে তৈরি, এত সমস্যার মধ্যে থেকেও শুধু আমার পরিবারের কথাই ভেবে চলেছে। শুধুমাত্র এই বর্মাকে হাতে পাই, তাহলেই সবকিছু ঠিক হয়ে যায়। দেখো বিশেষ বাবা, এই বর্মা হলো খুবই শিক্ষিত আর খুবই চালাক লোক। ওকে ফাঁসানোর একটাই উপায় আছে। কোনো বড় পার্টি যদি একবারও দেখতে পায় তখনই ও দুর্বল হয়ে পড়ে। তাই আমি এটা পেপারে ছাপিয়ে দিয়েছি যে এখানে খুব বড় একজন ইনভেস্টর প্রজেক্ট নিয়ে আসছেন, তাও বড়। যদি কোনো ছোট কোম্পানি এনার সঙ্গে কাজ করতে চায় যোগাযোগ করতে পারে। আর হ্যাঁ, ওই শালুমা যে কন্ট্যাক্ট নাম্বার আর মেল আইডি দিয়েছিল সেটাও আমি ওখানে দিয়ে দিয়েছি। আরে এ তো দারুণ আইডিয়া কাকা। এতে আমরা অনেক মানুষের ডিটেল পেয়ে যাব। আমাদের শুধু বর্মাকে খুঁজতে হবে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি বললাম তো সময়ের আগেই সব পৌঁছে যাবে।
এই সাহায্যটা করে নিজের ভুলটা শুধরাতে চাই। বুলবুল, একবার আমার জন্যই আন্টি সেলাই সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এটা ভাবতে পারো যে সেই ভুলের প্রায়শ্চিত্ত করছি। এত তাড়াতাড়ি মনের পরিবর্তন তো হিন্দি সিনেমাতেও হয় না। সবুজ ভুল করে। আরে বুলবুলি, যখন ও বলছে যে ওর ভুলটা ও নিজে বুঝতে পেরেছে, তখন ওকে ভুল শোধরানোর জন্য একটা সুযোগ দেওয়া চাই। বুলবুল, আমি বুঝতে পারছি যে বিশ্বাস ভাঙতে 1 মিনিট লাগে আর বিশ্বাস জিততে সারা জীবন কেটে যায়। আমি এটা আন্টির কাছ থেকে শিখেছি যে বিশ্বাস কোনোদিনও ভাঙা উচিত নয়। হয়তো কোনোদিন আমি তোমাদের সবার বিশ্বাস জয় করব, তাই আমি আন্টিকে সাহায্য করতে চাই। মা, বর্মার সাথে দেখা হয়নি কারণ ও এখনো আন্ডারগ্রাউন্ড রয়েছে, কিন্তু গোপন ভাবে আমাদের একটা মেসেজ দিয়েছে। মেসেজ? কি মেসেজ? মা ও আরো 10 লাখ টাকা চাইছে। 10 লাখ? আচ্ছা, এমন নয় তো যে ও আমাদের ব্ল্যাকমেল করছে? না মা, এরকমটা নয়। আই থিঙ্ক যবে থেকে লুকিয়ে কাজকর্ম বন্ধ রয়েছে ওর, হয়তো সেই কারণে। এই মুহূর্তে আমি ওকে 10 লাখ টাকা দিতে পারবো না বিকি। লাকির একটা ভুলের জন্য তোদের ড্যাড সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, আর ওকে টাকা দেওয়ার জন্য আমাদের সব অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। নট পসিবল। লাকিকে তো আমি ছেড়ে দিয়েছি তোর ড্যাডের ছায়া বানিয়ে, যাতে ও আমাদের সব খবর দিতে পারে। ওসব কথা বাদ দে, এটা বল যে বুলবুলের কুস্তি ট্রেনিং সেন্টারের কি হলো? বুলবুলকে সেন্টারের জন্য জমি দিয়েছে ওই যে ত্রিপাঠী। ও কোনো একটা কাজে শহরের বাইরে গেছে, সেই জন্য দেখা করতে পারিনি। কিন্তু আমি তোমার ছেলে মা, খালি হাতে ফিরিনি। আমি একটা প্ল্যান তৈরি করেছি। কিরকম প্ল্যান? 1 সেকেন্ড। আসুন ববিতা ম্যাডাম। নমস্কার মেম সাহেব। নমস্কার। মা, উনি হলেন ববিতা ম্যাডাম। ওনাকে আমি সবকিছু ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, আর উনি আমাদের কাজ করার জন্য রাজি হয়েছেন। এবার শুধু তুমি দেখো বুলবুলের ওই নতুন কুস্তি সেন্টারের সর্বনাশ কিভাবে করেন উনি। গুড। বিকি তো নিশ্চয়ই তোমায় বুঝিয়ে দিয়েছে কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে। আমার মেয়েকে কুস্তি শেখানোর জন্য পাটনা পাঠাতে হবে, আর তার সব খরচ বিকি বাবুই দেবে। আর তারপর আমরা ওনার কথা মতো সমস্ত কাজ করব যা উনি বলবেন। তোমার যত টাকা লাগে আমরা সেটা দিতেই রাজি, কিন্তু একটা ব্যাপার খেয়াল রেখো, তোমার মুখ দিয়ে যেন আমাদের নাম কখনো না বেরোয়। কি? আপনি কে? আমি তো আপনাকে চিনিই না। কি? তাই আমি কেন আপনার নাম মুখে আনবো? হ্যাঁ? গুড জব। তুমি যেতে পারো। নমস্কার মেম সাহেব। বুলবুল, রঞ্জু মিশ্র, এবার তুমি শুধু দেখতে থাকো তোমার আনন্দে আমি কিভাবে আগুন লাগাই, আর সেই আগুনের আছে রঞ্জু মিশ্র সব সম্পর্ক পুড়ে ছাই হয়ে যাবে। মনে হয় আজকে পুজোয় দেরি হয়ে যাবে। বৌমাই এখন পর্যন্ত এলো না। ওর মাথায় অনেক কাজের চাপ আছে। মা, আমি এসে গেছি, হাত মুখটা ধুয়ে আসছি। যাও যাও, তাড়াতাড়ি করো। এখন আবার গুড্ডু কোথায় গেল? বাবা বাইরে ভুবন কাকার সাথে কথা বলছে। শালু, কাল তুমি আমার সঙ্গে বাড়ি যাচ্ছ, মনে আছে তো? শুধু ভগবানের কৃপায় যেন সব ঠিকঠাক চলে। এবার ঠাকুরকে প্রণাম কর তোরা।
কথাটা মনে রাখবে, আমাকে ধরার স্বপ্ন ভুলে যাও, কারণ আমি যতটাই চালাক ঠিক ততটাই বিপজ্জনক। এমনটা আবার না হয় যে আমাকে খুঁজে বের করতে গিয়ে তোমরা নিজেরাই না বিপদে পড়ো। এই বর্মা কি করে জানলো যে পেপারে অ্যাড আমরাই দিয়েছি? আমার কাছ থেকে, কারণ আমি এখানে এসেছি তোমাদের সব পরিকল্পনা বিফল করার জন্য। যদি বর্মা তোমার প্ল্যানের ব্যাপারে জানতে পেরে গিয়ে থাকে তাহলে ও কিন্তু খুব ভয়ঙ্কর লোক। ওকে ধরা এতটা সহজ হবে না। হয়তো ওনাকে ধরা সহজ হবে না, কিন্তু প্রত্যেক অপরাধী কোথাও না কোথাও কোনো সূত্র রেখে যায়। সেরকমই উনিও একটা ভুল করেছেন। কি ভুল? উনি এক্ষুনি আমায় বললেন না যে আমাদের সঙ্গে যা কিছু হয়েছে তার কারণ আমি আর মা। তার মানে এটাই প্রমাণ হয় যে বর্মন বাবু একজন মাধ্যম মাত্র। আসলে আমাদের থেকে প্রতিশোধ ললিতা ম্যাডাম নিতে চায়। আর লাকি তো প্রথমেই বলেছিল না যে ললিতা ম্যাডাম আর বর্মন বাবু একসঙ্গে কাজ করেন। আর কোথাও না কোথাও ললিতা ম্যাডাম আর বর্মন বাবু এখনো টাচে আছেন। শালু ঠিক কথা বলেছে। আমরা এই বর্মার পিছু না করে ললিতা মিশ্র আর ভিকির দিকে নজর রাখতে হবে, তাহলেই আমরা বর্মা পর্যন্ত পৌঁছতে পারবো। যাই হোক না কেন, তোরা দুজন নিজেদের খেয়াল রাখিস। এখন তোদের দুজনকে আরো বেশি সতর্ক থাকতে হবে, কারণ ললিতা দেবী যে কোনো সীমা অতিক্রম করতে পারে আমাদের ক্ষতি করার জন্য। মা, আপনি টেনশন করবেন না, আমরা আমাদের খেয়াল রাখবো। ললিতা ওর পাগলামির সমস্ত সীমা লঙ্ঘন করার আগে ওর সঙ্গে আমার কথা বলতে হবে। আর এবার ওই বর্মার ব্যাপারেও বলতে হবে আমায়। না মিশ্র বাবু, রাগ কোনো সমস্যার সমাধান হয় না। যদি ললিতা দেবীকে আপনি এভাবে চাপ দেন তাহলে হয়তো উনি আরো রেগে যাবেন। তারপর কে জানে আমাদের সঙ্গে আর কি কি করবেন উনি। মা যেটা বলেছে একদম ঠিক। এমনিতেও ললিতা ম্যাডাম আমায় বলেছিলেন না যে ওনার সঙ্গে যেন তখনই দেখা করি যখন আমাদের কাছে প্রমাণ থাকবে। এখন আমরা ওনার সঙ্গে তখনই দেখা করব যখন আমরা হাতে প্রমাণ পাবো। বাবা গো, এই তোরা দুজনে মুখে গুলো পেটে বসে আছিস কেন? আরে তোদের দিয়ে কোনো কাজ হবে কি না? ললিতা, আমি কখন ধামাকার শব্দটা শুনবো সেটা বল। তাস খেলবে মা? আমরা 4 জন খেলতাম, আর এই রঞ্জুর জন্য আমাদের একজন খেলোয়াড় ওখানে গিয়ে বসে আছে। এখন পড়ে রইল 3। লোকে বলে না 3টে মাথায় কাজ হয় না। এখন বল, এই 3 জনের জন্য তাস 4 জনের মিলেই খেলবো দিদা। তুই একা আছিস? ব্যাট কোথায় তোর? বাবা তো আজকে বাড়িতে আসতে পারবে না মা। আসলে কালকে সকালে শালুর বিদায়। ও কাল সকালে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছে। তাই বাবা ওখানেই থেকে গেল আর আমাকে
3 দিন। 3 দিন বাদে দেখে নিও আমার বিছানো বারুদ কিভাবে ফাটে। আমাদের এই গুড্ডু মিশ্র না, যে নিজেকে বাদশা বলে মনে করে, তাকে আমি বানিয়ে দিয়েছি গোলাম। আর রঞ্জু, যে নিজেকে এখন বেগম ভাবছে, সে হয়ে গেছে জোকার। আর বাঁচলো চিরতনের শেষ ঘটি বুলবুল। ওর ডানা ছাড়ার প্ল্যান তো আমরা আগেই করে নিয়েছিলাম। আর তারপর এই 2 নম্বর আর 3 নম্বর আমাদের ডানা ঝাপটাতে ঝাপটাতে কোথায় উধাও হয়ে যাবে। মা, এবার সেই সময় হয়েছে, কাজগুলোকে এবার পরিণতি দিতে হবে। এক সেকেন্ড, কিন্তু বর্মা, ওকে কি করবো? সিম্পল, ওর হাতে একতাড়া নোট গুঁজে দে, ও এমনি চুপ হয়ে যাবে। এবার রঞ্জু আর ওর মেয়েদের জীবনে এমন ঝড় আসবে না যে সবাই এক একটা তাসের মতো এদিক ওদিক ছড়িয়ে পড়বে। এবারে শালু, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের আত্মসম্মানটাই সব থেকে বড়। যদি কারো আত্মসম্মান সুরক্ষিত থাকে, তাহলে সে প্রত্যেককে সম্মান করতে পারবে। আর সেই জন্য তোকেও তোর আত্মসম্মান রক্ষা করতে হবে তোর শ্বশুর বাড়িতে। আর তোর পাশে তো বিশেষ আছে। আমি জানি যে নির্মলা দেবী তোকে নিয়ে একটা ভুল ধারণা পোষণ করে চলেছেন, কিন্তু তোকে ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে সেই ভুলটাকে ভাঙতে হবে। তুমি একদম চিন্তা করো না মা, তোমার বলা প্রতিটা কথা আমার কাছে বাণীর মতো। তুমি যা শিখিয়েছো আমাদের, আমি সেটাই করব। আর যদি কোনো প্রবলেম আসে, তখন তুমি আছো তো সামলানোর জন্য। দিদি, আমি এখন বুঝতে পারছি তুই এই সিদ্ধান্ত কেন নিয়েছিস। আর আমি এটাও জানি যে তুই নিশ্চয়ই তোর প্রবলেমের সলিউশন বের করে রেখেছিস। আর আমি এটাও জানি কাজ করতে তুই কতটা ভালোবাসিস, তোর জন্য কাজ কতটা ইম্পর্টেন্ট। তুই যখনই তোর আবার কাজ করতে ইচ্ছে করবে, তুই তোর এই বুলবুলের কথা কিন্তু মনে রাখবি। আমি কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করব। ঠিক আছে মা, দিদিকে ঠাম্মা বাইরে রাখছে। আচ্ছা মা। আরে, তোদের কি ভালোবাসার মিটিংটা শেষ হয়েছে? তাহলে এখানে আয়, বিশেষ অপেক্ষা করছে। হ্যাঁ ঠাম্মা। আয়। সকাল সকাল বিদায় করাটা খুব ভালো হয়। বিশেষ বাবা, আমি জানি যে তোমার বাড়ির পরিস্থিতি এই মুহূর্তে হয়তো ঠিকঠাক নেই, কিন্তু আমি ভয় পাচ্ছি না। তার কারণ হলো তোমরা দুজন একে অপরের পাশে আছো। সবসময় এভাবেই একে অপরের ঢাল হয়ে থেকো। আমি শালুর কিচ্ছু হতে দেব না মা, না ঘরের ভেতরে না ঘরের বাইরে। আসি তাহলে। সুখে থাকো। বিশেষ, হ্যাঁ, আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই, যেটা আমি
অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করেছি। বেশিরভাগ সময় পুরুষ জানতে পারে না যে তার চোখের আড়ালে পরিবারে কি হচ্ছে, আর সেটাই হাজার রকম সমস্যার সৃষ্টি করে। তুমি যদি সেটা থেকে বাঁচতে চাও, সবচেয়ে প্রয়োজন হলো অটুট বিশ্বাসের। তোমরা যদি একে অপরের সঙ্গে সব কথা শেয়ার করো, তাহলে কোনোদিন কোনো সমস্যা আসবে না। আর বিশেষ চিন্তা করো না, আমরা বর্মাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। ও যদি পাতালে গিয়েও লুকিয়ে থাকে না, সেখান থেকেও খুঁজে বের করবো আমি। কারণ আমি ললিতাকে দেখিয়ে দিতে চাই, খারাপ কাজের ফলাফল সবসময় খারাপই হয়। আমি আপনার এই কথাটা মাথায় রাখবো বাবা। ধন্যবাদ। বেঁচে থাকো। শালু চলো। আসছি মা। নিজের খেয়াল রাখিস। হে সিদ্ধিদাতাগণে, আমার শালু আরো একবার নিজের শ্বশুর বাড়িতে নিজের সমস্ত দায়িত্ব পালন করতে যাচ্ছে। তুমি ওর পাশে থেকো। ভিকি, এই 10 লাখ টাকা বর্মাকে দিয়ে দিস, আর ওকে বলে দিস যে আমাদের থেকে এটাই ওর শেষবারের মতো টাকা পাওয়া। কারণ ও যেটুকু কাজ করেছিল তার টাকাও আগেই নিয়ে নিয়েছে। আর এবার খেয়াল রাখিস। ডোন্ট ওয়ারি মা, আমি সবটা সামলে নেব, তুমি টেনশন করো না। অল দ্য বেস্ট। লাকি, আরে কোথায় আছিস লাকি? গুড মর্নিং গুড্ডু। কি ব্যাপার, সকাল সকাল লাকিকে খুঁজছো? কেমন ড্যাড তুমি? তুমি জানো না তোমার ছেলে কোথায়? তার মানে এটাই প্রমাণ হয় যে আসলে আমাদের থেকে প্রতিশোধ ললিতা ম্যাডাম নিতে চায়। আর লাকি তো প্রথমেই বলেছিল না যে ললিতা ম্যাডাম আর বর্মন বাবু একসঙ্গে কাজ করেন। আর কোথাও না কোথাও ললিতা ম্যাডাম আর বর্মন বাবু এখনো কাছে আছেন। আর সকাল সকাল লাকির কথা জানতে চাইছো কেন? আমি তো ভুলেই গিয়েছিলাম না যে মেয়েকে বিদায় টিদায় করার পর তোমার বোধহয় মনে পড়েছে যে তোমার ছেলেও আছে, তাই না? দিদা, আমার জন্য তো বাবা ফোন করছে। হ্যাঁ বাবা, তুমি কোথায়? তুমি কোথায় আছো? আমি তো ঠাকুমার কাছে আছি। ঠিক আছে, দাঁড়াও, আমি আসছি। ওকে বাবা। গুড্ডু, তুমি আমার কথা শুনবে না জানি, কিন্তু তাও তোমাকে আমি কিছু কথা বলতে চাই। বাচ্চারা যতদিন বাবা মার হাত ধরে চলে না, ততদিন তারা বাবা মার কথা শোনে। কিন্তু যবে থেকে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করে, তখন তারা সেটাই করে যেটা ওদের ইচ্ছে করে। তার মানে ওরা নিজের মতে চলতে শুরু করে। ললিতা ছোটরা তো নিজের ইচ্ছেতেই কাজ করবে, আর সেটা ওদের করা উচিত। নিজের দুটো ডানা মেলে আকাশে ওড়াই তো উচিত। আর সেই সময় আমাদের এটা দেখা দায়িত্ব যে ওরা কোন পথে আর কিভাবে উড়বে। ওদের এটা বোঝানো দরকার যে আকাশে উড়ন্ত উড়োজাহাজ ওদের সাথী নয়। তাই তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়তে পারে, আর তার সঙ্গে সঙ্গে অন্যদেরও বিপদের কারণ হতে পারে। ঠিক আছে গুড্ডু, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কিন্তু রঞ্জুর জাহাজ তো ক্র্যাশ হতে চলেছে, আর মাত্র 3 দিন বাকি। এবার তুমি কাউন্টডাউন শুরু করে দাও। আর যাও যাও, রঞ্জুর বাড়িতে যাও। প্রথম বিস্ফোরণ তোমার জন্য অপেক্ষা করছে।
সত্যি কথা বলতে আসল গৃহপ্রবেশ আছে। গৃহপ্রবেশের মানেই হলো এটা বৌমা এসে পরিবারকে আপন করবে, তা নয়তো মাথায় করে কাজের বোঝা নিয়ে এসে এক পা ঘরের বাইরে আর এক পা ঘরের ভেতরে। এসো এসো। আমি এই থালাটা মন্দিরে রেখে আসি। মা, আমি রেখে আসছি। হ্যালো, বিশেষ বাবা, যত তাড়াতাড়ি সম্ভব অফিসে এসো, দরকারি কাজ আছে। কি হয়েছে ভুবন কাকা? সব ঠিক আছে তো? সব কথা আমি ফোনে বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে কাকা, আমি যাচ্ছি এক্ষুনি। ভুবন কাকা ফোন করেছিল, অফিসে ডাকছেন, আমাকে যেতে হবে। তাহলে আমিও একটু বাবু, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। এসো আমার সঙ্গে। দাঁড়াও বৌমা। তুমি কোথায় যাচ্ছ? এই কাপড়গুলো নাও। যখন থেকে তুমি এসেছো বাড়ির সব তুমিই সামলাতে, তুমি চলে যাবার পর থেকে জামা কাপড়গুলো পড়ে আছে, আর ওয়াশিং মেশিনটাও খারাপ। কারোর মাথা ব্যথাই নেই এটা ঠিক করার। আমি কেচে নিতাম, কিন্তু কোমরে ব্যথার জন্য নিচে বসে আমি কাচতে পারবো না, তাই এগুলো তুমিই কাচো। আর হ্যাঁ, আর এগুলো কাচার আগে এই বাড়িটা একবার ঝাড়া মোছা করে দিও। আর এই বাড়িটা একদম ধুলোয় কিচকিচ করছে, ঠিক আছে? ঝাড়ুটা ওখানে আছে, হয়ে যাবে তো বৌমা? আজ থেকে এই বাড়ির দায়িত্ব তোমার। চলো শুরু করে দাও, আর বৌমার দায়িত্ব পালন করো। হ্যাঁ, আর হ্যাঁ, যদি চাও তো আমার ছেলেকে নালিশ করে দিও যে আমি সব কাজই তোমাকে দিয়ে করাই, ওর চোখে আমাকে খারাপ করে দিও। মা, আপনার কেন এটা মনে হয় যে আমি আপনার আর বিশেষ বাবুর মধ্যে সম্পর্ক নষ্ট করব? মা, বিশেষ বাবুকে বিয়ে করার পর এই পরিবার সংসার আমার পরিবার সংসার হয়ে গেছে, আর নিজের বাড়িতে কাজ করতে কি আপত্তি? আর যদি আমি কখনো বিশেষকে কোনো কথা বলে থাকি, তাহলে সেটা আমি বিশেষ বাবু আর আপনাদের সকলকে নিয়ে চিন্তা করি, তাই। আর চিন্তা করাটাও তো আমার কর্তব্য। মা, আরে থামো থামো, আজকালকার লেখাপড়া জানা চাকরি করা মেয়েদের এই এক সমস্যা। যদি কিছু একটু বললাম, ব্যাস সেইটা ধরে শুরু হয়ে গেল। ভাষণ দিতে তোমায় বলিনি, কাজ করতে বলেছি। দাও শুরু করো। আমিও রঞ্জু মিশ্রর মেয়ে, আর আমি আমার মায়ের থেকে শিখেই এসেছি যে পরিবার আর সংসার কি করে সামলে গুছিয়ে রাখতে হয়। একদিন আপনি আমার প্রশংসা করবেন। এক মিনিট, এইবার আমি খেললাম। ঠাকুমা, আবার তুমি পড়তে যাচ্ছ? 3 বার তো অলরেডি পড়ে ফেলেছো রামায়ণ। শুভ কাজ একেবারে গণনা করতে নেই, বরং আমি বলি কি, যতবার এটা পড়বো ততবার কোনো না কোনো নতুন কোনো উপায় নিশ্চয়ই পাওয়া যাবে জীবনের ক্ষেত্রে প্রয়োজন মেটাতে। অনেক মধুর কথা আছে এই রামায়ণে। মা, আমি সেন্টারে যাচ্ছি, কয়েকজন অপেক্ষা করছে আমার জন্য ওখানে। আর এই জামা কাপড়গুলো ওখানে পৌঁছে দিতে। আরে মা, আমি পৌঁছে দিচ্ছি। বুলবুল, আমি করছি, আমি তোমার সাথে যাচ্ছি। ব্যাগ দুটো আমি নিচ্ছি। আরে না না বাবা, আমি নিতে পারবো। আন্টি, তুমি আমাকে ছেলেও বলছো, আবার নাও করছো। ব্যাগটা আমাকে দাও। রঞ্জু, করতে দাও ওকে। কাজ করলে তবেই ও জানতে পারবে যে কোনো কাজ ছোট বা বড় হয় না। বুলবুল মিশ্রার বাড়ি এটা? হ্যাঁ, ইন্সপেক্টর বলুন, কি ব্যাপার?
কিন্তু বলে তো কোনো লাভ হবে না। এখানে তো সবাই একেবারে সমান। মেয়ে তো মেয়ে, মাও আমাদের কথা শুনতে রাজি নয়। কি বলছেন কি? আপনি একটার উপর একটা মিথ্যে কথা বলে যাচ্ছেন। মা, এই মেয়েটা তো আজকে আসেনি আখড়াতে কুস্তি শেখার জন্য। আর আমি এই বিষয়টাতে ভালোভাবে খেয়াল রাখি যাতে প্র্যাকটিসের সময় কারোর কোনো আঘাত না লাগে। একেই বলে চোরের মায়ের বড় গলা। নিজেকে বাঁচানোর জন্য আমাদের মিথ্যাবাদী বলছো তুমি। আপনি সত্যি বলছেন তো? আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে এটা প্রুফ করে দেখান যে আপনার মেয়ে আজকে ক্লাসে এসেছিল। যদি তুমি তোমার সেন্টারে সিসিটিভি লাগিয়ে রাখতে না, তাহলে আমি কোনটা সত্যি আর কোনটা মিথ্যে প্রমাণ দিয়ে দিতাম, বুঝলে? এক মিনিট, আপনারা থামুন এবার। উনি বলছেন ওনার মেয়ে আপনার কাছে এসেছিলেন কুস্তি শিখতে, আর আপনি আপনার রাগ ওর উপর দেখিয়েছেন, আর তাই ওর এই অবস্থা। হ্যাঁ, আর যখন আমরা বললাম আরো প্র্যাকটিস করব তখন খুব রেগে গেল আর আমাদের উপর জোর খাটাতে লাগলো। আর তারপর আমাদের এই অবস্থা করেছে। আচ্ছা, আমি এই অবস্থা করেছি তোর? এবার দেখাচ্ছি আমি। দেখুন দেখুন ইন্সপেক্টর, ও তো আপনার সামনে রাগ সামলাতে পারছে না। তাহলে আমার মেয়ে যখন না বলেছিল তখন ও কি অবস্থা করেছিল? উনি আপনার নামে ওনাকে মারার জন্য কেস করেছে। আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে, চলুন। এক মিনিট। বুলবুল কোনোদিন মিথ্যে বলে না। উনি মিথ্যে অভিযোগ দায়ের করেছেন, আর আপনি মিথ্যে দোষারোপের ভিত্তিতে বুলবুলকে ধরে নিয়ে যেতে পারেন না। উনি ওনার মেয়ের মেডিকেল রিপোর্টের সাথে আমাদের কাছে অভিযোগ করেছেন, তাই এফআইআর তো হবেই। আঘাত তো পেয়েছে, কিন্তু তাতে এটা প্রমাণ হয় না যে সেটা বুলবুল করেছে। দেখুন, সেই সিদ্ধান্ত কোর্টে হবে। এখন আমাদেরকে আমাদের কাজ করতে দিন, তাতে সকলেরই ভালো হবে। এড়িয়ে চলো ওকে। আরে, আরে, ইন্সপেক্টর স্যার, একবার আমার কথাটা একটু শুনুন। আপনাদের যা কিছু বলার কোর্টে বলবেন। নিয়ে চলো। আপনারা সব কি করছেন? মা, চলো। লক্ষ্যভেদ হয়েছে, মিশন সাকসেসফুল। লক্ষ্য ভেদ হয়েছে, মিশন সাকসেসফুল। তার মানে প্রথম টার্গেট। এবার দেখতে থাক রঞ্জু মিশ্র, তোর সর্বনাশের ঘন্টা বেজে গেছে। বাবা গো, কি ব্যাপার রে? আমার ললিতার মুখে এত হাসি। মা, তুমি এতদিন তো বোমা ফাটার জন্য ওয়েট করছিলে। ব্যাস, বিস্ফোরণ আরম্ভ হয়ে গেছে। প্রথম বিস্ফোরণের আওয়াজ এখান অব্দি শোনা যাচ্ছে। দেখতে থাকো, আমার চুটকি বাজবে এখানে, আর রঞ্জু মিশ্র জীবন নরক হবে ওখানে। আর এবার হবে দ্বিতীয় বিস্ফোরণ। এটা কোথায় ডেকে পাঠালো বর্মা? একে তো পাবলিক এরিয়া, আমাকে আবার কেউ দেখে না ফেলে। এই বর্মাটাও না। দাদা ফোন করেছিল, ভিকির ওপর নজর রাখতে বলেছেন। ওনার সন্দেহ যে ভিকি কারোর সঙ্গে দেখা করতে এসেছে। আমার তো মনে হচ্ছে যে ও বর্মার সঙ্গে দেখা করতে এসেছে। বাবা, আমি সব সামলাতে পারবো না বলেই তোমাকে এখানে ডাকা। কাকা, এটা আমারও মনে হচ্ছে যে ও এখানে বর্মার সঙ্গে দেখা করতে এসেছে। আপনি আমাকে এখানে ডেকে ঠিকই করেছেন।
முகத்துல சந்தோஷம் தினமும் கொட்டுதுவோ மேல இது புரிஞ்சுக்க என்னப்பா நான் கையை தட்ட உண்டாச்சு உலகம் என் கூட